তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে কি, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে কি, আমরা যখন ইংলিশে কথা বলি বা বাংলাতেও ইভেন মানে যে কোনো একটা কথা বলতে গেলে, স্পিচ দিতে গেলে আমাদের সেই কথার ধরন দুই রকম হয়। অর্থাৎ অ্যাক্টিভলি আমরা কথা বলি, প্যাসিভের সহকারে আমরা কথা বলি। অ্যাক্টিভ মানে কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। যেমন এই যে বাক্যগুলো বললাম, হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। প্যাসিভটা কি বললাম, সাবজেক্ট থাকবে বাট সেই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকবে, কাজটা অবজেক্টে যে থাকে তার দ্বারা বা অন্য কারো দ্বারা সম্পন্ন হয়। যেমন বুক ইজ রেড বাই হিম, বাংলা অর্থে একটা বই পড়া হয় তার দ্বারা। আ পিকচার ইজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তো এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমি যেটা বলছি এখানে গ্রামেটিক্যাল সেন্স নিয়ে আলোচনা করা। তো এই গ্রামার নিয়ে আমি কথা বলবো না, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে প্যাসিভটাকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। যেমন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এই যে বাক্যটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, অর্থাৎ এ লেটার ইজ রিটেন বাই হিম। একটা চিঠি লেখা হয়, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ রিটেন বাই হিম। বাই হিম মানে তার দ্বারা। তো এটা হচ্ছে আমার মূলত প্যাসিভ ভয়েস। কি, প্যাসিভ ভয়েস। এখন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন সবাই, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ এখানে একটু অ্যাটেনশন দিন। আমি যদি এইরকম একটা সেন্টেন্স লিখি যে হি গোস টু স্কুল, অর্থাৎ সেই স্কুলে যায়, এই বাক্যটা প্যাসিভ করো তো। আপনারা এটা প্যাসিভ করতে পারবেন না, কারণ এই গোস শব্দটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। যেমন সে যায়, কি যায়, কাকে যায়, একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই মূলত অবজেক্ট পাওয়া যায়। এখন কি যায় কাকে যায়, এখানে কি উত্তর মেলে? মিলবে না। আপনি যদি বলেন সে কোথায় যায়, হোয়ার, সেই স্কুলে যায়, কোথায় যায়, স্কুলে যায়, অর্থাৎ ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করেন, কাকে, ভার্বকে কি দিয়ে, কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়। এই যে টু স্কুল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কি বলা হয় এটাকে? আবারও বলছি, অ্যাডভার্ব অফ প্লেস। তো এই জায়গাটা আপনাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। যার অ্যাডভার্ব আছে সেই সেন্টেন্সের এই যে ভার্ব গোজ, এটাকে বলা ইনট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সটা আপনাকে কেউ যদি দিয়ে বলে যে এটার প্যাসিভ করো, তো আপনি কখনো করতে পারবেন না। এটার কখনো প্যাসিভ হয় না। যার অবজেক্ট থাকে না তার প্যাসিভ হয় না। ঠিক আছে? তো মূলত এই জিনিসটা বুঝতে হবে, ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যে সেন্টেন্সে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, সেই সেন্টেন্সের ভার্বটাকে। আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, সেখানে অ্যাডভার্ব থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে, সেগুলোর কখনো প্যাসিভ করা যায় না। এই জন্য এখানে এই কথাটা বলছে, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, কোন সেন্টেন্স যদি অবজেক্ট থাকে তারই ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আরেকটা কি বলছে, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখবেন যে এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব আমরা কিন্তু ইউজ করি। অ্যাক্টিভ ভয়েসে এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব আমরা ইউজ করি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পাস্ট, সরি, ভার্বের সাথে এস বা ইএস, কন্টিনিউয়াস টেন্স গুলোতে আইএনজি, পারফেক্ট টেন্সে ডি, ইডি, টিএন, পাস্ট টেন্সে ভার্বের ভি টু বসে। তো বিভিন্ন ভার্ব আমরা বসাই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে একটা সেন্টেন্স যে টেন্সেরই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্মে হয়। সেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সব জায়গাতে। কিন্তু এখানে অক্সিলারি ভার্বগুলোর একটু চেঞ্জেস আছে, সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো এইখানে যে গ্রামেটিক্যাল যে নিয়মগুলো, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, এই গ্রামাটিক্যাল ফাংশন বা নিয়ম নিয়ে আমি মূলত কথা বলবো না। আমি আপনাদের এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখাবো। অর্থাৎ এই যে বাক্যটা বললাম যে হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, এ লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। এগুলো হচ্ছে আমরা আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফে শিখে এসেছি। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। কিন্তু আমরা এভাবে করব না। আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল স্পোকেন, স্পোকেন ইংলিশে কিভাবে প্যাসিভের ডিরেক্ট ব্যবহার করা যায় বা ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে ডিরেক্টলি ব্যবহার করা যায়। যেমন দেখেন এইখানে যে নিয়মগুলো, অ্যাক্টিভ এর অবজেক্ট
কে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বিভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বসবে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিছু প্রোনাউনের পরিবর্তন হয়, আই থাকলে আই এর অবজেক্টিভ ফর মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আস, সি থাকলে হার, এগুলো বসাতে হয়। বাট এই ধরনের রুলস রেগুলেশন বা এই নিয়মগুলো আমি এই টেন্সের ফাংশন আমি দেখাবো না। আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। প্র্যাকটিক্যাল জায়গাটা মূলত কি, মনে করেন আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি তাই না, এই ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদের ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমার ইংলিশে কি হবে? আমি আজ রাত 10টায় ক্লাস নিব, তাহলে আই উইল টেক, আমি নিব, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, আই উইল টেক, আমি নিব, ইওর ক্লাস। তাহলে যারা টেন্স বোঝেন এই এই বাক্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কোন টেন্সের সেন্টেন্স, কোন টেন্স এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন এই কথাটা এইভাবে না বলে যদি আমরা একটু ঘুরায় বলি, অর্থাৎ আমার গ্রুপে যদি আরেকজন অ্যাডমিন থাকে, সে যদি আপনাকে নোটিশটা দেয়, অথবা আমি ক্লাস না নিয়ে যদি আরেকটা টিচারকে দিয়ে আমি ক্লাস নেওয়াই, তখন আমি যদি আপনাদের এইভাবে একটা কথা বলি যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, যদি এভাবে একটা কথা বলি, কি বললাম, আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় শুরু হবে, অনুষ্ঠিত হবে বা নেওয়া হবে, অর্থাৎ কে নিল বা না নিল এইটার উপর ফোকাস না করে আমি যদি এই ক্লাসটার উপর ফোকাস করি, তাহলে ইংলিশটা কি হবে জানেন, যে ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. tonight. So your class will be taken at 10 p.m. tonight. আজ রাত 10টায় আপনাদের ক্লাসটা আমি নিব। তো এই যে উইল বি প্লাস ভি3, এটা হচ্ছে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমরা নিজেরাও জানি না। আর উইল প্লাস ভি ওয়ান এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখন এই যে উইল বি প্লাস ভি থ্রি এটা কেন বসালাম, কারণ আমার এই সেন্টেন্সের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করতে পারতেছে না, সাবজেক্ট নিষ্ক্রিয়, ক্লাসের হাত পা নেই, ক্লাস কখনো নিজে নিজে শুরু হতে পারে না, কেউ একজন ক্লাস নিবে, বাট যে নিবে তাকে আমি এখানে মেনশন করছি না, জাস্ট এইভাবে একটা কথা বলছি। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল প্যাসিভ, এটা বুঝতে হবে। এখানে বাই মিটি কিছু দিব না, আমি কেন দিব না, দেখেন আমি এই যে ক্লাস নিচ্ছি, এখন আমি ক্লাস একটু লেটে শুরু করি, এখন লেটে শুরু করলে আপনারা বিভিন্ন মেসেজ দেন না ইনবক্সে যে স্যার আজকে আমাদের ক্লাস হবে, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, আপনি কি ক্লাস নিবেন? এটা খুব কম মানুষ বলে যে উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে। অনেকে বলে যে আমাদের ক্লাস কি হচ্ছে, আমাদের ক্লাস কি হচ্ছে না স্যার, স্যার আমাদের ক্লাস কখন হবে, আজকে আমাদের ক্লাস হবে। একটু ভেবে দেখেন আপনি এই ধরনের কথা বাংলায় বলেন কিনা, আমাকে ইনবক্সে দেন কিনা, রিপ্লাইতে দেন কিনা, বলেন কিন্তু, বাট আপনি কি জানেন এটা ইংলিশে কি হবে? ইংলিশে বলতে পারেন কেউ? আমরা নিজেরাও জানি না, আমাদের ডে টু ডে লাইফের কত কথা হরহামেশা আমরা বাংলায় প্যাসিভ মেনটেন করে বলে থাকি, বাট ইংলিশে এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট, ক্লিয়ার একটা ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে স্পিকিং করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না। ইভেন আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভের একটা বড় দুর্বলতার কারণে আমাদের ইংরেজি ভাষাটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না বা কথা বলতে পারি না। আমরা নিজেরাও জানি না যে প্যাসিভের একটা দুর্বলতা আমাদের আছে, কারণ এই এই জায়গাটাতে আমরা আসি না। যেমন আমি যদি আপনাকে বলি যে, মনে করেন আপনি আমাকে মেসেজ দিচ্ছেন যে স্যার আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটা ইংরেজিতে কি হবে? আপনি আমাকে বলছেন যে আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে, বলেন, আপনারা যে কোনো একজন বলেন এটার ইংলিশ কি। আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে? Will our class start? When our class will be start today. When our class will start today. Class like today. When will our class start today? এখনো কারো কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইনি, তাহলে কেউ বলতে পারবেন না? When will our class will be taken? When will be our class started today? এখনো কারো কাছ থেকে Class will be taken today. এখনো শুনতে পাইনি, Our class will be taken. এখনো কোনো উত্তর কারেক্ট অ্যান্সার পাইনি। কে বলতে পারবেন যে আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে, কখন নেওয়া হবে?
When will we start? When our class will started by হয়নি, আমি কারোর কাছ থেকে এখনো সঠিক অ্যান্সারটা শুনতে পাইনি। যতজন কথা বলছেন কারোর থেকে সঠিক অ্যান্সার শুনতে পাইনি। তাহলে দেখেন, এই ধরনের কথা আপনারা কি বাংলায় বলেন না? বলেন আমাকে, বাংলায় আমাকে বলেন না, মেসেজ করেন না? করেন। তাহলে দেখেন কতটা প্র্যাকটিক্যাল একটা বাক্য। আপনারা এতগুলো মানুষ এখানে আছেন, একজনও ইংলিশে সেটা বলতে পারলেন না সঠিকভাবে। একজন বলেন, আমি কনফিডেন্টের সাথে সঠিক সেন্টেন্সটা বলতে পারবো। কে পারবেন? when our class will be taken today. না, হয়নি। কে পারবেন? When, sir, when will be started? When our class will. হয়নি, কারোর হয়নি। When our class will be হয়নি, হয়নি, taken that day. হয়নি। Class be taken. Sir, where will be started? When our একজনের কাছ class থেকে একটা will পাইছি, be. একজনের কাছ থেকে উত্তর পেয়েছি আমি, ধন্যবাদ। কে বলছেন তো আমি জানি না, বাট একজন একটা সঠিক অ্যান্সার দিয়েছে। তো সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে বা কখন শুরু হবে, এটা স্টার্টেড বা টেকেন, এটা নিয়ে প্রবলেম না আমার। মূলত যেটা জানতে চাচ্ছি সঠিক স্ট্রাকচারটা কি সেন্টেন্সের। আগে ডাবল বেস ওয়ার্ড হোয়েন। এবার আপনারা সবাই কি বলছেন? হোয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, হোয়েন, হোয়েন উইল বি আওয়ার ক্লাস টেকেন, বাট না। হোয়েন, এরপরে ডাবল বেস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, আওয়ার ক্লাস, এর পরে গিয়ে বি বসবে। অনেকেই বিটা আগে নিয়ে ফেলছেন, অনেকে আওয়ার ক্লাসের পরে উইল বিটা নিয়ে ফেলছেন। কারোরই হয়নি কিন্তু, আমি আবারও বলছি, আপনারা যারা বলছেন সবাই ভুল বলছেন। একজনের লাস্টের দিকে এসে একটা সঠিক অ্যান্সার পেয়েছি। সো হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন বা বি স্টার্টেড, যেটা আপনি বলেন, বি টেকেন টুডে। হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে। When will our class be taken today? WH word, then auxiliary verb, then subject, then be, then main verb এর past participle, then extension. So এই কথাটা বাংলায় আমরা সবাই বলি, লিখি, বাট ইংলিশে কতজনের এই সেন্টেন্সের প্র্যাকটিসটা আছে? কতজন ইনস্ট্যান্টলি এই কথাটাকে বলতে পারে বাংলায় ভেবে ইংলিশে? পারি না। না পারার কারণেই আপনি ইংলিশে কথা বলতে পারেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই প্যাসিভ ভয়েস একটা মেজর রোল প্লে করে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই যে বাক্যটা একটু ভেবে দেখেন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন যে ইনস্ট্যান্টলি কে এই কথাটা বলতে পারবে বাংলা ভেবে ইংলিশে? পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আমাদের এই প্র্যাকটিক্যাল চর্চাই নেই প্যাসিভের উপর। হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। সো কতজন এটা করতে পারে? পারে না। তো না পারার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই জন্য বলছি প্যাসিভটাকে ভালোভাবে দেখতে হবে। আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, এই ধরনের এক্সাম্পল আমি আগেও দিয়েছি। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি আমার অফিসে বসে আছি, আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। এখন আমার বাসায় একটা কাজের লোক আছে, তার নাম রহিমা। এখন আমি বাসায় ফোন করছি আমার আম্মুর কাছে এবং বলছি যে, আম্মু, রহিমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে? এটা কোন টেন্স? কেউ বলতে পারেন? আমি যদি বলি যে রহিমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে, এটা কোন টেন্সের সেন্টেন্স? এনিওয়ান ক্যান সে? The present perfect. প্রেজেন্ট পারফেক্ট। তো সেন্টেন্সটা এরকম হয়, হ্যাজ রহিমা, হ্যাজ রহিমা ক্লিনড মাই রুম বা ক্লিনড দ্য রুম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এবার আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, অর্থাৎ রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম, এটা এই দুটো কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। সাবজেক্ট অ্যাক্টিভ, এখানে সাবজেক্ট কে? রহিমা, অ্যাক্টিভ, নট প্যাসিভ ভয়েস। কিন্তু দেখেন, আমি যে আমার বাসায় ফোন দিলাম আমার মায়ের কাছে, আমি ফোনটা কি জন্য দিলাম? কারণ কি বলেন তো? আমার ঘরটা পরিষ্কার করেছে কিনা সেটা শোনার জন্য, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানার জন্য। অর্থাৎ এখানে আমার ফোকাসটা বা আমার গুরুত্বটা কার উপর মূলত? গুরুত্বটা কি মূলত আমি রহিমের উপর, রহিমার উপর, নাকি ঘরের উপর? আমি যে মাকে ফোন করলাম, আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য ফোন করলাম, নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা তার জন্য ফোন করলাম? মানে ফোন করার মেইন রিজনটা কি, কারণটা কি? আমি তো এই ঘরটার জন্যই ফোন করছি। তো যখন আমি এই ঘরটাকে প্রাধান্য দিচ্ছি, এই ঘরটাকে অবজেক্টে না রাখি, এইটাকে যদি আমি সাবজেক্টে রাখি, আমরা এরকম কথা বলি না? আমি মাকে ফোন করে বলছি যে মা, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? এই যে কথাটা, এই ধরনের কথা আমরা বাংলায় বলি না হরহামেশা আমাদের ডে টু ডে লাইফে? বাট কতজন এটা ইংলিশ বলতে পারি ইনস্ট্যান্টলি? অর্থাৎ আপনার ফোকাসটা কার উপর এখানে? ফোকাসটা আমার ঘরের উপর। আ- কখন আমাদের আজকে ক্লাসটা শুরু হবে? আপনার ফোকাস কার উপর? ক্লাসের উপর। আপনি কিসের জন্য এখানে আসছেন? আমাকে দেখতে, আমার কথা শুনতে, নাকি ইংরেজি শিখতে? ইংরেজি গুরুত্বপূর্ণ না আমি গুরুত্বপূর্ণ? ক্লাস নিলে হলো, যে কেউ নিতে পারে, আপনার দরকার কি?
আরে ভাই, আপনি নেন বা নেন, যে নেয় নিক, আমার ইংরেজিটা শিখলে হচ্ছে, আমার ইংরেজি ভাষাটা শেখা দরকার, আমার ক্লাসটা করা দরকার। তাহলে ফোকাসটা তো আপনার আমার উপর না। আপনার দরকার কি, এখানে আসছেন আপনি আমাকে দেখতে না ইংরেজি শিখতে? ইংরেজি শিখতে, ভাষা শিখতে, ক্লাস করতে। তাহলে আপনি যদি আমার উপর গুরুত্ব না দিয়ে ক্লাসের উপর গুরুত্ব দেন, তাহলে আপনি এইভাবেই কথা বলতে পারেন যে কখন আমার ক্লাস হবে। কে নেবে না নেবে আমার দরকার না, আমার ক্লাস হবে কখন আপনি বলেন। সো এই ক্লাসকে যখন আপনি গুরুত্ব দিচ্ছেন, আমি যখন গুরুত্ব দিচ্ছি আমার ঘরটা কখন পরিষ্কার করা হবে, তো এই ক্লাস বা ঘর, এটা তো ইনঅ্যাক্টিভ। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ঘরের কি হাত পা আছে নিজে নিজে পরিষ্কার হতে পারে? না। তাহলে যখন আপনার এটা নিজে নিজে হতে পারে না, যখন এটা ইনঅ্যাক্টিভ, বাট ইনঅ্যাক্টিভ জিনিসটাই আপনার যখন দরকার, আপনি যখন এটার উপরেই গুরুত্ব দিচ্ছেন, ফোকাস করছেন এবং এটাকেই যখন সাবজেক্টে নিয়ে আসছেন, তখনই কিন্তু আপনার ওই প্যাসিভের স্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে। অর্থাৎ ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, ইংলিশটা কি, হ্যাজ দ্য রুম বিন ক্লিন? বিন, CLEANED, বিন ক্লিন। ওই পাশ থেকে আমার মা উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রুমটা পরিষ্কার করা হয়েছে। দ্য রুম, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, অর্থাৎ ঘরটা পরিষ্কার করা হয়েছে। তো হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তো এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ভালো ধারণা আপনি না রাখতে পারেন, তাহলে ইংলিশে কখনোই আপনি এক্সপার্ট হতে পারবেন না, কখনোই আপনি ভালো করতে পারবেন না, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন না। তাহলে প্যাসিভের এই যে হ্যাভ হ্যাজ বিন প্লাস V3 বা উইল বি টেকেন, এই যে স্ট্রাকচার, এগুলো হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। এগুলো আমি কেন বসালাম, এখানে কেন আমি ইউজ করলাম, এইটা আগে বুঝতে হবে। কারণ আমার সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, কিন্তু আমি গুরুত্ব এই সাবজেক্টের উপরেই দিচ্ছি, ইওর ক্লাস, দা রুম। তো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট যদি আমার থাকে, তখন আমাকে কি করতে হচ্ছে, এই প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে। তাহলে প্যাসিভ মূলত কোন ধরনের বাক্যকে বলা হয়, আমরা কিন্তু এইটাই আইডেন্টিফাই করতে পারি না, এইটাই কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ আর কোন সেন্টেন্সটা প্যাসিভ। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। যেখানে সাবজেক্টে যে থাকবে সে কাজ করতে পারবে না, সে নিষ্ক্রিয়, সে ইনঅ্যাক্টিভ, ওইটাই আমার প্যাসিভ। অর্থাৎ এটা আমি বলছি, মনে করেন আপনি বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে গেছেন, ফর এক্সাম্পল লন্ডনে গেছেন। লন্ডনে যাওয়ার পর আপনার কিছু মাছ কেনা দরকার, মাছের বাজার খুঁজতেছেন, সুপার শপে না গিয়ে মাছের বাজারে যেতে চান। তো ওই দেশের নেটিভস কাউকে আপনি কোশ্চেন করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, ক্যান ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। আমার কিছু মাছ কেনা দরকার, কি বললাম, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কি বললাম, আমাকে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশ, কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। তাহলে এখানে আমার গুরুত্বটা কার উপর, সাবজেক্টটাকে, মাছ। আমি এটা বলছি না যে কারা মাছ বিক্রি করে, হু সেলফিশ, কিন্তু আমার মাছের বিক্রেতাকে দরকার না, আমার দরকার কি, মাছ। আমি আমি কিনবো কি, মাছ। তো মাছকেই আমি সাবজেক্টে রাখবো। তো মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, মাছের তো হাত পা নেই, নিজে নিজে বিক্রি হয়ে আসবে না, কেউ একজন বিক্রি করবে। বাট যে করবে তাকে আমার দরকার না, তাকে আমি ফোকাস করছি না। আমার দরকার যে জিনিসটা, মাছটা কেনা, ওইটাকেই আমি ফোকাস করবো, ওইটাকেই আমি সাবজেক্টে রাখবো। তো ওইটাকে সাবজেক্টে রেখে যদি আপনি কথা বলেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, কুড ইউ প্লিজ টেল মি, আমাকে বলতে পারেন দয়া করে বা বলবেন? তো বলেন তো এটার ইংলিশ কি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, কে বলতে পারবেন? Where are fish sold? Where দেখেন, ফিশ শব্দটা সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়, ফিশেসও বলা যায়, আবার ফিশ শব্দটাকেই প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। এবং আপনি একটা মাছ কিনলে ইজ, 10টা মাছ কিনলে আর, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ওইটা নিয়ে কোনো বিষয় না এখানে, এগুলো সিচুয়েশন অনুযায়ী আসবে, যে টাইমে ইউজ করতে হবে। বাট যে কথাটা আমি বলতেছি, কোথায় মাছ বিক্রি হয়, অর্থাৎ আগে WH ওয়ার্ড হোয়ার, দেন অক্সিলারি ভার্ব, এখানে ইজ বা আর আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো হোয়ার ইজ, এবার কি, সাবজেক্ট ফিশ, এবার কি, মেইন ভার্ব। সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল বসাতে সোল্ড, অর্থাৎ এম ইজ আর প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। সো হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, সো ইউ ক্যান সে দ্যাট could you please tell me, or would you please tell me, I need to buy some fish, so where is fish sold in this market, could you please tell me where is fish sold in this market? But এই যে where is fish sold, এই যে স্ট্রাকচারটা লিখলাম, এটার প্র্যাকটিস আমাদের কতজনের থাকে?
এটা কতজন আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর নিয়ে আসতে পারি বাংলায় ভেবে, বাট বাংলায় কিন্তু ভাবি। বাংলায় কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে বিভিন্ন মানুষের সঙ্গে এই ধরনের কথা আমরা বলে থাকি। বাট ইংলিশে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, ডিরেক্ট ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে কি আমি কোথাও ওইরকম বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বাই হিম বসবে, এই ধরনের কোনো কিছু বলছি না? সেগুলো বসাইও নি। এগুলো হচ্ছে ডিরেক্ট প্যাসিভ। মনে করেন আপনি শহরে থাকেন, অনেকদিন পর গ্রামে গেছেন, গ্রামে যাওয়ার পর দেখছেন কি যে আপনার গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে। নতুন একটা মসজিদ, আপনার এক ফ্রেন্ডের সঙ্গে আপনি নামাজ পড়তে গেলেন, আর বললেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস ইন আওয়ার ভিলেজ। সো কবে এটা তৈরি করা হয়েছে? আপনার বন্ধুকে বলছেন যে, বন্ধু, এটা কবে তৈরি হয়েছে মসজিদটা? আপনি, খুব সুন্দর একটা মসজিদ হয়েছে আমাদের গ্রামে, কবে তৈরি করা হলো এটা? সেই এই কথাটার ইংলিশ কি? এই মসজিদ, এখানে সাবজেক্ট কে? মসজিদ। মসজিদ নিজে নিজে তৈরি হতে পারে? কেউ একজন তৈরি করেছে, বা কারা তৈরি করেছে, যে কেউ তৈরি করেছে। কিন্তু আমি তো তাদেরকে চিনি না, তাদের জানি না, আমার সেটা দরকারও না। আমি ফোকাসটা কার উপর The দিচ্ছি? brain is made when the mouse is built. When the mouse when the was made or built. না, হয়নি। When the mouse was built. হয়নি। When was mouse when the রাইট। mouse দেখেন, এই সেন্টেন্সটা যখন আমি বলবো, আমার আগে ডাবল has বেস been ওয়ার্ড হোয়েন। in এবার আপনার যদি এটা পাস্ট made. টেন্সে হয়, তাহলে হোয়েন ওয়াজ দ্য, MOSQUE, হোয়েন ওয়াজ দ্য মস্ট বিল্ড। বিল্ড এর পাস্ট পার্টিসিপল BUILT, বিল্ড। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন যে কবে তো, এইটার বাংলাটা এরকম যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন তাহলে হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড। এটা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বাট মানে রিসেন্টলি কাজটা হয়েছে কিনা সেই রকম, কবে তৈরি করা হয়েছে। হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, আগে ডাবল ইউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। আপনারা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বলছেন, হোয়েন হোয়েন দ্য মস ওয়াজ বিল্ড বলছেন না। অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এটা হচ্ছে কোশ্চেন গঠনের অ্যাকচুয়াল নিয়ম বা কারেক্ট ওয়ার্ডার। তাহলে হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড, কবে তৈরি করা হয়েছিল এই মসজিদটা। হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। সো এই সেন্টেন্স গুলো আমরা বাংলায় হরহামেশা ডে টু ডে লাইফে বলি, বিভিন্ন কনভারসেশন বিভিন্ন জায়গায় ব্যবহার করি। বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। শুধু আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, এগুলো শিখে রাখলে হবে না। আমরা ওই জায়গায় বসে থাকবো না, ওগুলো আমি আপনাদের শিখাইছি। আমাদের অ্যাডভান্স লেভেলে আসতে হবে, মেইন পয়েন্ট, মেইন টপিক, মেইন জায়গাগুলোতে ধীরে ধীরে আমাদের চলে আসতে হবে। আপনাদের গত মাসের 13 তারিখ থেকে আপনাদের এই ক্লাস শুরু করেছিলাম আমি, মানে ফ্রি ক্লাস শুরু করে 21 তারিখ থেকে পেইড কোর্স শুরু করছিলাম। তো প্রায় 1 মাস হতে যাচ্ছে। তো আমাদের এখন আর ওই বেসিক জায়গাটাতে বসে থাকলে হবে না, আমাদের অ্যাডভান্স জায়গাটাতে আসতে হবে। অর্থাৎ এই যে জিনিসগুলো দেখাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এটা খুবই প্র্যাকটিক্যাল জায়গা। এই জায়গাগুলো সম্পর্কে আপনার কনসেপ্ট বা ধারণা না থাকলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন না, প্রফেশনাল হতে পারবেন না। এবং এটা একদিনে শেষ করতে গেলেও আমাদের হবে না। আমাদের প্র্যাকটিক্যালি ধারাবাহিকভাবে এই প্যাসিভের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এফোর্ট দিতে হবে, ফোকাস দিতে হবে। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং বলেন বা ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্যাসিভের ব্যবহার অনেক সময় আমাদের বাংলায় মনে আসবে, বাট আপনার এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, ইউজ, প্র্যাকটিস না থাকার কারণে আপনি দেখবেন ইংলিশে কথা বলতে পারবেন না, পারছেন না। তো এই জন্য বলছি এটাকে ভালোভাবে শিখে আমাকে সামনে এগোতে হবে। হ্যাঁ, অর্থাৎ যেটা বলছি, প্যাসিভ আমরা শিখি। আপনি যে কোনো টিচারের কাছে পড়তে যান, যে কোনো বই থেকে পড়েন, কেউ প্যাসিভের উপর, সবাই জানে যে প্যাসিভ ভয়েস গুরুত্বপূর্ণ একটা টপিক, ইম্পর্টেন্ট একটা বিষয়, বাট সবাই প্যাসিভ এইভাবেই শেখে, ওই যেটা বললাম যে হি রিডস, বা এই যে কথাগুলো যে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এবার এটা প্যাসিভ করো, প্যাসিভ কি? রাইস ইজ ইটেন বাই মি, বাই মি। বাট আমরা এটা শিখবো না। এটাকে বলে ট্রান্সফরমেশন করা। এগুলো ক্লাস 6, 7, 8, 9 এর বিভিন্ন বইতে থাকে, ট্রান্সফরমেশনাল অফ সেন্টেন্স বা ভয়েস চেঞ্জ। কিন্তু আমি বলছি কি যে আমরা এই ধরনের প্যাসিভ শিখবো না, আমরা প্যাসিভ শিখবো হচ্ছে প্র্যাকটিক্যাল প্যাসিভ, যেগুলো ডিরেক্ট ইউজ করতে হয় স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে। সেই ধরনের প্যাসিভই আমরা কিন্তু মূলত শিখবো। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? কথা ক্লিয়ার? জি স্যার, আর আমাদের স্পোকেন তাহলে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো কি হবে সেই স্ট্রাকচার নিয়ে আমরা আগে একটু কথা বলবো, তারপর কয়েকটা সেন্টেন্স আমি আরো দেখাবো আপনাদের।
দেখানোর পর আপনারা নিজেরা একটু ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, এটা প্র্যাকটিস করবেন। এরপর আমি আপনাদের কিসের জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম, ও, এই প্যাসিভের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যবহারটা বা প্র্যাকটিক্যাল যে নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্স বা বড় বড় সেন্টেন্সের যে জায়গায় প্যাসিভের ব্যবহার হয়, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তার আগে আমরা এগুলো একটু কভার করে ফেলি। আগে দেখেন, এখানে বলছে যে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার গুলো অ্যাক্টিভের সাথে কম্পেয়ার করতে হবে। যারা টেন্স ভালো বোঝেন প্যাসিভ বুঝতে অসুবিধা হবে না, যারা বোঝেন না একটু মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গাটাতে কি বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই আরেকটা স্ট্রাকচার আছে যেটাকে প্যাসিভের স্ট্রাকচার বলে, অর্থাৎ এই সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটাও কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, বাট প্যাসিভের। প্যাসিভ মানে কি? এই স্ট্রাকচারটা এমন কোনো জায়গায় ব্যবহৃত হবে যখন কোনো সেন্টেন্স এর সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট কাজ করতে পারবে না, কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হবে। যার দ্বারা সম্পন্ন হবে সে অবজেক্টে থাকতেও পারে, বাই মি, বাই হিম, এরকম ভাবে নাও থাকতে পারে কিন্তু। হ্যাঁ, যেমন ওই যে বললাম মসজিদটা কবে তৈরি হয়েছিল, তো কে তৈরি করেছিল সেটা বলা হচ্ছে, লেখা আছে না, নাও থাকতে পারে। তো এবার দেখেন, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই প্লেড ফুটবল, এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3 প্লাস অবজেক্ট, অর্থাৎ ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। অর্থাৎ প্যাসিভের স্ট্রাকচার গুলো মূলত কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি3। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি3। এখন এই অ্যাম ইজ আর ওয়াজ আর উইল বি, এগুলো মূলত কোথায় বসাই, আমরা কোথায় বসাতে অভ্যস্ত? অ্যাক্টিভে কিন্তু এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। বর্তমানে কেউ কোনো কাজ করছে, ফর এক্সাম্পল আই এম প্লেইং ফুটবল, অতীতে হচ্ছিল বা চলছিল আই ওয়াজ প্লেইং ফুটবল, ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে আই উইল বি প্লেইং ফুটবল। এগুলোতে আমরা এই অ্যাম ইজ আর ওয়াজ আর উইল বি বসাই, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাই। কিন্তু এই কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে যখন সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েসে হবে। কিন্তু আমার এখানে একটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের ভি3 আমাকে বসাতে হবে, সেটা যে টেন্সেরই সেন্টেন্স হোক না কেন। ভি3 অ্যাক্টিভে কিন্তু মূলত আমরা পারফেক্ট টেন্স গুলোতেই শুধু ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এদের পরেই কিন্তু আমরা ভি3 বসাই। কিন্তু প্যাসিভে যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বের ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে, যেমন গো, ওয়েন্ট, গান, টু, ডিড, ডান, এই ডান, গান, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ইট, এট, ইটেন, এই যে লাস্টের যে ফর্মটা, এটা আমাকে ইউজ করতে হবে। এরপর কন্টিনিউয়াস টেন্স গুলো, তো অ্যাক্টিভের স্ট্রাকচার গুলো তো আপনারা জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি এগুলো থাকবে, বাট এর সাথে এক্সট্রা একটা শব্দ যুক্ত হবে, সেটা হচ্ছে বিং। অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, উইল বি, শ্যাল বি, বিং। অর্থাৎ বিং প্লাস ভি3, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থটা এরকম, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এরপরে ভি3 বসে অ্যাক্টিভে। আর প্যাসিভে হচ্ছে বিন প্লাস ভি3, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন প্লাস ভি3। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। তাহলে দেখেন প্যাসিভের স্ট্রাকচার কঠিন না, জটিল না, খুব ইজি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভি3। পাস্ট ইনডিফিনিট ওয়াজ, আর প্লাস ভি3। ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি3। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভি3। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, আর, বিং প্লাস ভি3। ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি3। এগুলো হচ্ছে প্যাসিভের মূলত স্ট্রাকচার। ওকে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এবার মডাল ভার্বের যে জায়গাটা বা মডাল ভার্বের যে ক্ষেত্রটা, সেখানে কি হয়, আমি আপনাদের মডালের উপর ক্লাস নিয়েছি এবং আমি আপনাদের বলছি যে মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, সেটা যে মডালই হোক না কেন। অর্থাৎ ক্যান হোক বা কুড, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম
বা মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্মে থাকে মডাল অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটা আপনাদেরকে একটু দেখতে হবে বা মনোযোগ রাখতে হবে, সেটা হচ্ছে যখন মডাল ভার্ব গুলো দিয়ে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স হবে, তখন মডাল ভার্বের পরে বি প্লাস ভি থ্রি হবে। মডাল ভার্বের পরে কি হবে বলছি? বি প্লাস ভি থ্রি। যেমন ক্যান বি, কুড বি, শুড বি, শ্যাল বি, উড বি, মাস্ট বি প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আই ক্যান প্লে ফুটবল, ফুটবল ক্যান বি প্লেড, অর্থাৎ আমি ফুটবল খেলতে পারি, ফুটবল খেলা যেতে পারে। তো আপনাদের আজকের ক্লাসের পর মেইন কাজটা এটা থাকবে যে প্যাসিভের স্ট্রাকচার গুলো ভালোভাবে শেখা, ভালোভাবে জানা, এটা মুখস্থ করা, এবং প্যাসিভ রিলেটেড কিছু সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করা। এই ট্রান্সলেশনটা আপনাদেরকে একটু করতে হবে। যেমন এইখানে কয়েকটা বাক্য আছে, যদি আপনারা একটু দেখেন, এখানে লেখা আছে যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এই সেন্টেন্স গুলো মূলত প্যাসিভ। কেন প্যাসিভ? আমি বুঝবো কিভাবে যে এইগুলো প্যাসিভ? এটা বোঝার একটা ওয়ে বা নিয়ম হচ্ছে, আমার সাবজেক্টকে বিড়াল, দেখেন বিড়াল মানে প্যাসিভ কাকে বলছি? এমন কিছু বাক্য, এমন কিছু সেন্টেন্স যেখানে সাবজেক্ট একজন থাকবে, বাট সে সাবজেক্ট নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কোনো কাজ করবে না। বিড়ালকে হত্যা করা হয়েছিল। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ একজন বিড়ালটাকে মেরে ফেলছে। বিড়াল কোনো কাজ করতেছে না, সে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। কে মারছে সেটা তো আপনি জানেন না, দেখতে পারেননি তাকে, জাস্ট বিড়ালটাকেই আপনি দেখছেন, বাট দেখে মনে হচ্ছে এটাকে কেউ একজন মেরে ফেলছে। তো এই কথাটা আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখন সেন্টেন্সটা কোন টেন্সে আছে? হয়েছিল, ল বা লাম পাস্ট টেন্স। তাহলে সাবজেক্টটা কি? বিড়াল। দা ক্যাট। এবার কি? ভার্ব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? ওয়াজ আর প্লাস ভিটি। তাহলে দা ক্যাট ওয়াজ, ভার্বটা কি? হত্যা করা, তাহলে কিল। দা ক্যাট ওয়াজ কিল, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। সাবজেক্টকে পরীক্ষা। পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা কি নিজে নিজে শেষ হতে পারে? কিন্তু আমরা একজন আরেকজনকে বলি না, এই তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে, তোমার কি রেজাল্ট পাবলিশ হয়েছে? তাহলে এই যে পরীক্ষা, রেজাল্ট, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোকে সাবজেক্ট ধরেই আমরা কথা বলি, বাট এদের কি হাত পা আছে? এরা কি নিজে নিজে শুরু হয়, নিজে নিজে শেষ হয়? পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোল যারা করে, এক্সামিনার যারা থাকে, তারাই শেষ করে, বা রেজাল্ট পাবলিশের দায়িত্বে যারা থাকে তারাই সেটা পাবলিশ করে। বাট তাদের কি আমি চিনি, বা তাদেরকে কি আমার চেনা দরকার? আমি ফোকাসটা কার উপর করি, গুরুত্বটা কার উপর করি? ওই রেজাল্টের উপর, ওই পরীক্ষার উপর। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আপনার ইংলিশে হবে বা আসবে, তখন আপনাকে প্যাসিভ মেনটেন করে কথা বলতে হবে। তাহলে সাবজেক্ট কি? দা এক্সাম। দা এক্সাম। এবার কোন টেন্সে আছে? হয়েছিল। তাহলে ওয়াজ প্লাস ভি থ্রি, ওয়াজ ফিনিশড। এক্সাম ওয়াজ ফিনিশড। বাংলা সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যাডভার্ব বা অবজেক্ট থাকে, তারপরে বাংলায় লাস্টে ভার্ব থাকে, বাট ইংলিশে সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব ইউজ করতে হয়। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে টেন্স মেনটেন করে, টেন্সটাকে সঠিকভাবে ধরে ভার্বটা সাবজেক্টের পরে আনতে হবে। তাহলে দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে সাবজেক্ট কি? আমাদের রেজাল্ট, আওয়ার রেজাল্ট। আওয়ার রেজাল্ট। এরপর কি? হ্যাজ বিন। হ্যাজ বিন পি পাবলিশড, পি ইউ বি এল আই এস এইচ ই ডি। আওয়ার রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে। সো হ্যাভ বাই হ্যাজ বিন প্লাস ভি থ্রি। আওয়ার রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। অজয়ের প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। কাকে? হুম, রাজু। সাবজেক্টটাকে? রাজু। কিন্তু রাজু ইনঅ্যাক্টিভ, রাজু কিছু করতেছে না, তাকে কেউ একজন লন্ডনে পাঠাবে। তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, যে পাঠায় পাঠাক সেটা এখানে মেনশন করা নেই। কিন্তু রাজু কি? রাজু কিছু করতেছে না। তো এটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। কোন টেন্সে আছে? ফিউচার টেন্স হবে। তাহলে ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল বা উইল, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট বসান রাজু, ভার্ব বসান উইল বি। এবার কি? সেন্ড মানে পাঠানো, এর পাস্ট পার্টিসিপল অনেকে সেন্ডেড বলে, বেশিরভাগ ভার্বের সাথে ইডি থাকে, কিন্তু না, এটা হচ্ছে SENT। রাজু উইল বি সেন্ড। এবার কি? টু লন্ডন, কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রিপজিশন বসে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। রাজুকে লন্ডনে পাঠানো হবে আগামীকাল। রাজু উইল বি সেন্ট, উইল বি প্লাস বি থ্রি। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আমি কি বোঝাতে পারতেছি? আমার কথাগুলো কি আপনারা বোঝেন? কিছু কি শিখতে পারছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ?
স্যার আমরা মানে সেকেন্ড ক্লাস মেইন কিছু কি বুঝতে পারছেন, কিছু কি শিখতে পারছেন? বিষয়গুলো ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এরপর দেখেন, এখানে বলছে আমাদের কি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, আমাদের ওই বেসিক জায়গাটাতে পড়ে থাকলে হবে না, বেসিক জায়গাটাতে সীমাবদ্ধ থাকলে হবে না, ডিটেলসে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো অ্যাডভান্স লেভেলের দিকে আমাকে এক এক করে মুভ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো না জানলে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন বলেন, কনভারসেশন বলেন, বা রিডিং প্র্যাকটিস বলেন, কোনো কিছুই ভালোভাবে আপনি করতে পারবেন না। এই জিনিসগুলো জেনে আমাকে সামনে এগোতে হবে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কোনো একটা সেন্টেন্স দেখে আগে কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করা শিখতে হয়, আইডেন্টিফাই করে ফেলতে হবে আমাদের, ঠিক আছে? তো আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, হয়েছে, গিয়েছে, থেকেছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে সেন্টেন্সটা ইংলিশে কি হবে? যে উই হ্যাভ বিন ইনফর্মড, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এইখানে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এখন এই সেন্টেন্সটা কেন হবে? এর মেইন রিজন বা মেইন কারণটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমরা, কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, আমরা ইনঅ্যাক্টিভ। আমাদেরকে বাইরে থেকে কেউ এসে কোনো একটা বিষয় জানিয়েছে, কোনো একটা বিষয় জানিয়েছে। দেখেন, আমি যদি বিনটা এখানে না দিতাম, মনে করেন বিন নেই, তাহলে এটা কি হয়ে গেল? হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হয়ে গেল। অ্যাক্টিভের স্ট্রাকচার যদি হয়, তখন কিন্তু এই সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়। মানে তখন এই সেন্টেন্সটার বাংলা অর্থ কেমন জানেন? আমরা বিষয়টি জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমরা এই বিষয়টি সম্পর্কে জানিয়েছি। কাকে? এটা অন্য কোনো মানুষকে হতে পারে, পুলিশকে হতে পারে, আদার্স কোনো পার্সনকে হতে পারে, কিন্তু কাজটা আমরা করেছি, আমরা জানিয়েছি। উই হ্যাভ ইনফর্মড, আমরা জানিয়েছি অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু যখনই আপনি ভিতরে এই বিন শব্দটা যুক্ত করছেন, এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। আর যখনই প্যাসিভ হচ্ছে, এই উই আর কাজ করতে পারতেছে না, এটা ইনঅ্যাক্টিভ। এটা সাবজেক্ট ঠিক আছে, বাট এটা কাজ করে না। এটা বাংলা অর্থ এরকম: আমাদেরকে জানানো হয়েছে, বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় এসে আমাদেরকে জানিয়েছে। সেটা অন্য যে কেউ হতে পারে, বাট তাকে এখানে মেনশন করা নেই যে আসলে কাজটা করছে। বুঝতে পারছেন? অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্যটা বুঝতে হবে। আমরা অনেকে স্ট্রাকচারও বুঝি, কিন্তু বাংলা দেখলে ধরতে পারি না যে এই জিনিসটা এটা কি অ্যাক্টিভ না এটা প্যাসিভ, সেন্টেন্সটা ঠিক কেমন। আর এটা একদিনে ক্লিয়ার এই হবে না। সেন্টেন্সটা হ্যাঁ, ইংলিশে এইভাবে বললে হবে না। উই হ্যাভ বিন টু ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। হ্যাঁ, উই হ্যাভ বিন। হ্যাভ বিন টু ইনফর্ম এখানে টু অ্যাবাউট দিস ইনফর্ম ম্যাটার। কেন বলবেন? এখানে টু কিসের জন্য আপনি আনবেন? এটা কোনো স্ট্রাকচারে পড়ে? টু কিসের জন্য আনবেন? এটা তো কোনো স্ট্রাকচার না, উল্টো পাল্টা কেন বলবেন? এই যেটা লিখছে এটাই কাজ, ঠিক আছে? এটা আরেকভাবে লেখা যায়। আপনি মূলত সেইটা আমাকে বলতে চাচ্ছেন, বাট আপনি সেটা বলতে পারেননি। সেটা কি জানেন? আমি যেটা আপনাকে বুঝাইতে, সেটা হচ্ছে দিস ম্যাটার, অর্থাৎ এইটাকে সাবজেক্টে আনা যায়, এই বিষয়টা হ্যাজ বিন ইনফর্মড, INFORMED, ইনফর্মড আস। এই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে। দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টা আমাদের জানানো হয়েছে। এই কথাটাকে এইভাবে বলা যায়। অর্থাৎ একটা সেন্টেন্সে দুই ধরনের অবজেক্ট পাওয়া যায়, ব্যক্তিবাচক আর বস্তুবাচক। এই উইটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট, আর এই ম্যাটার হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট। অর্থাৎ এইভাবে এই কথাটাকে বলা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আপনি এটা বলেন, তখন হ্যাজ হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে। বুঝতে পারছেন কি বললাম? উই Yes, হ্যাভ sir. বিন ইনফর্ম Yes, বলতে sir. পারেন, অথবা দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টা জানানো হয়েছে আমাদেরকে। এখানে কিন্তু কোনো বাই মিটই না, বাই আস, বাই মি, এগুলো না কিন্তু, জাস্ট আস, কোনো মিটই না, ঠিক আছে? এরকম ভাবে কথাটা দেখাচ্ছে। আচ্ছা, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। দেখেন, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, প্রতি বছর হয়, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে এরকম: ভিক্টরি ডে ইজ, OBACRDD, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? এম ইজ আর প্লাস ভি থ্রি। ভিক্টরি ডে অর্থাৎ বিজয় দিবস ইজ অবজার্ভ অন 16, অন 16 ডিসেম্বর। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। অনেকে আমরা মনে করি কি, যে একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা আছে, শুরুর ওয়ার্ডটাই হয়তো সাবজেক্ট,
শুরুতেই মনে হয় সব সেন্টেন্সে সাবজেক্ট থাকে। বাট এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে কিন্তু এরকম না। এই যে আমাদের গ্রাম, অনেকে এরকম বলবেন আওয়ার ভিলেজ, এইভাবে সেন্টেন্স শুরু করবেন, বাট না, এটা একটা জায়গা। গ্রাম মানে কি? প্লেস, একটা জায়গা। প্রতি বছর এটা কি সময়, অর্থাৎ প্লেস, ম্যানার, টাইম, রিজন, এগুলো কখনো সাবজেক্ট হয় না। একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় ব্যক্তি বা বস্তু, অর্থাৎ সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। কিন্তু আমাদের গ্রামে প্রতি বছর এগুলো নাউন প্রোনাউন না, এই জিনিসগুলো অ্যাডভার্ব। নাউন কি জানেন? কি অনুষ্ঠিত হয়, হট, বস্তুটা কি, বই মেলা, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ বুক ফেয়ার। আমরা অনেকেই মনে করি যে এই আমাদের গ্রামটাই মনে হয় শুরুতে বসবে, আওয়ার ভিলেজ বুক ফেয়ার অনুষ্ঠিত হয়, হ্যাঁ, কিন্তু না, ওই ওই আওয়ার ভিলেজ আগে বসবে না, ওটা বাংলায় থাকতে পারে, বাট ইংলিশে ওটা ভার্বের পরে গিয়ে বসাবেন। ঠিক আছে? কারণ ওটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, শুরুতে বসে না, বসানো যায় না, বসানো উচিত না। সো বুক ফেয়ার অনুষ্ঠিত হয়, সাবজেক্টের পরেই বাংলায় ভার্ব, ইংলিশে ভার্ব বসাবেন। ইজ হেল্ড, হেল্ড, হোল্ড থেকে হেল্ড, অনুষ্ঠিত হওয়া, বুক ফেয়ার ইজ হেল্ড। এইবার বাকি যা আছে সব বসান, যে ইন আওয়ার ভিলেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব। বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার, এভরি ইয়ার। এরপর আপনি কি বলতে পারেন যে ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসটা ইয়ারের আগে নিয়ে আসেন, যে ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। এইটা হচ্ছে এই সেন্টেন্সের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যদি অনেকগুলো সময় মেনশন করা থাকে, ছোট টাইমটাকে, বছরের থেকে মাস ছোট, তো মাসটাকে আগে বসান, তারপরে বছরটাকে বসান। এইভাবে বসালে এটা কারেক্ট হয়। ছোট টাইমকে আগে বসাতে হয়, বড় টাইমকে পরে বসাতে হয়। তাহলে আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। দেখেন কত প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স। মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে দিছেন, এখন তার কিছু রিলেটিভস, কাছের কিছু রিলেটিভস, যাদেরকে আপনি ডাকেননি, বিয়েতে ইনভাইট করেননি, দাওয়াত করেননি, তারা আপনাকে গালাগালি করছে যে ওর মেয়েটার বিয়ে দিল বা ছেলেটার বিয়ে দিল, আমাদের একবার জানালো না। এখন বলেন তো এটার ইংলিশ কি হবে, কেউ বলতে পারেন? পরে আপনি নিজে আফসোস করে বলছেন, হায় রে, ওদের তো নিমন্ত্রণ করা হলো না, আমাদের ওদেরকে তো জানানো হলো না। তো এই সেন্টেন্সটার ইংরেজি কি, কেউ বলতে পারেন? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। দেখেন এই নেগেটিভ সেন্টেন্স গুলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারেন, পাস্ট ইনডিফিনিট টেন্সও করতে পারেন, সেম মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ দে হ্যাভ নট, গুড, বিন ইনভাইটেড, আপনি এটা বলতে পারেন। অথবা দে ওয়ার নট ইনভাইটেড, ইনভাইটেড অদার প্লাস ভি থ্রি, এটা বলা যায়। অথবা দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এটাও বলা যায়। হ্যাভ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট। এগুলো ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আপনি যখন কথাটা বলছেন নিমন্ত্রণটা করা হয়নি, এটা কি মানে খুব বেশিক্ষণ আগে হয়নি? যদি সেরকম হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট। যদি অনেকদিন আগের কোনো ঘটনা হয়, পরে আপনি মনে করে বলছেন যে ও একটা বিয়ের আয়োজন করেছিলাম, কিন্তু ওদেরকে জানানো হয়নি তখন, তো এটা পাস্ট ইনডিফিনিটে বলবেন। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে কোনো প্রবলেম না। তো এখানে আরো অনেকগুলো সেন্টেন্স আছে, আমি সবগুলো সেন্টেন্স আপনাদের পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই সেন্টেন্স গুলো বা এই বাক্যগুলো আপনারা নিজেরা এখন ট্রান্সলেট করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাবো। বাট আপনাদের এই পিডিএফ ফাইলটাও আমি আর্লি পাঠিয়ে দিব। দেওয়ার পরে স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করবেন, এবং এই যে সেন্টেন্স বা এই যে বাক্যগুলোর কথা বললাম, এই বাক্যগুলো আপনাদেরকে একটু ট্রান্সলেট করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু ডিটেলসে, একটু ভালোভাবে আপনাদের এটা করা লাগবে, এটা শেখা লাগবে। কারণ আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট এই প্যাসিভটা জানা। কারণ প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না রাখতে পারি, আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর যে জায়গাটা, রাইটিং এর যে জায়গাটা, সেই জায়গাগুলোতে আমরা কখনোই ডেভেলপ করতে পারবো না, ভালো করতে পারবো না। আজকে যতটুকু ধারণা দিলাম, এর থেকে ডিটেলসে বা ক্লিয়ার ওয়েতে কেউ আপনাকে এই প্যাসিভ দেখাতেও পারবে না, এটা বোঝানো সম্ভব না। মনোযোগ দিয়ে একটু এগুলো করবেন নিজেরা, ভালোভাবে ট্রান্সলেট করারও চেষ্টা করবেন। ঠিক আছে? আমি আপনাদের বোঝাতে পারছি সবাইকে? কথা ক্লিয়ার? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, যার যা কোশ্চেন আসছে, আমি সবাইকে এক এক করে ডেকে উত্তর নিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। হ্যাঁ, হাসান আলী বলেন। আনমিউট করে কথা বলেন, হাসান আলী। When will our class start today? এটা অফিসে হবে। এটা তো কোনো স্ট্রাকচার না, হোয়েন উইল আওয়ার ক্লাস স্টার্ট কেন হবে? এটা তো, ক্লাসটা কি আমার ইনঅ্যাক্টিভ সাবজেক্ট না তো? উইল স্টার্ট এটা কি? এটা অ্যাক্টিভের সেন্টেন্স না তো, এটা তো অ্যাক্টিভের স্ট্রাকচার না, তাহলে উইল স্টার্ট কেন দিবেন? এটা তো ভুলই, অর্থ আবার কিসের জন্য হবে? সেন্টেন্সটাই তো ভুল। ঠিক আছে?
বিষয়টা হচ্ছে এরকম। এরপর বলেন, আর কোনো কোশ্চেন আছে? কোথায় বুঝতে পারেননি বলেন। আমার বুঝ কোশ্চেন ছিল বলেন। জামিলুর রশিদ বলেন। আর হচ্ছে ইটস বিন হার্ড ওয়ার্ক স্যার, ইটস বিন স্যার কিছু ইয়া ছিল, সেন্টেন্স ছিল স্যার, ওইগুলো স্যার বেসিক সেন্টেন্স। কিসের সেন্টেন্স? বিন। যদি প্যাসিভের স্ট্রাকচারের ভিতর যায় তাহলে প্যাসিভ হবে, যদি সেখানে অবজেক্ট থাকে। ঠিক আছে। যেমন একটা সেন্টেন্স হচ্ছে স্যার ইটস বিন অফ হার্ড ওয়ার্ক স্যার, তাহলে এখানে এটা মানে কি সেন্টেন্স মিন করতেছে স্যার এখানে? কিছু কিছু জায়গাতে আর কি ইটস বিন এর কিছু সেন্টেন্স পাইছি, তো সেই জন্য আর কি স্যার আপনাকে জিজ্ঞেস করলাম। ইট হ্যাজ বিন হার্ড ওয়ার্ক, এটা। ইটস, ইট হ্যাজ বিন মানে কি স্যার কি মিন করতেছে আমি জানি না, শুধু লেখা ছিল ইট, ইটস বিন, ইটস হ্যাঁ, আইটি, তারপর হ্যাঁ, স্যার আইটি দিয়ে এপিসি। জি। অ্যাপোস্ট্রফি এস যদি থাকে, যদি তার পরের ভার্বটা আইএনজি হয় তাহলে ওই অ্যাপোস্ট্রফি এস এর মানে ইজ, আর যদি ভি থ্রি হয়, যেহেতু বিন বললেন তার মানে ভি থ্রি, তাহলে অ্যাপোস্ট্রফি এস এর মানে হ্যাজ। তো ওইখানে ওই বিনটা মেইন ভার্ব। ওইখানে হার্ড ওয়ার্ক শব্দটা কি কোনো ভার্ব হিসেবে ইউজ হচ্ছে? না হচ্ছে না, না। নাউন হিসেবে হচ্ছে। তাহলে ওই বিনটা যদি মেইন ভার্ব জি হয় তাহলে আমার ওটা প্যাসিভ না, ওটা অ্যাক্টিভ। যদি ওই বিনের পর আরেকটা ভি থ্রি থাকে তাহলে সেটা প্যাসিভ হতে পারতো, অন্যরকম মিনিং হতে পারতো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে আপনি তো স্যার রহিমা ক্লিনের কিছু সেন্টেন্স করাইলেন, হুম। তো এখানে যদি আমি বলতে চাই যে রহিমাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাও, তো তখন কি স্যার সেটা পজিটিভ ভার্বের সেন্টেন্স হয়ে যাবে? হ্যাঁ, পজিটিভ ভার্বের সেন্টেন্স। ঠিক আছে। এটা করাও, সেন্টেন্স কি হবে স্যার একটু বলবেন? করাও যখন বলছেন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট রহিমা ক্লিন মাই রুম, আর কিছু না। লেট রহিমা ক্লিন মাই রুম মানে লেট ইউ রহিমা এরকম হবে, সাবজেক্টটা আসবে, কিন্তু আপনার আহ এই ইউ আপনি এখানে মেনশন করবেন না, কারণ এটা ইম্পারেটিভ। শুধু ভার্ব বসায় রহিমাকে বসাবেন। ঠিক আছে, লেট রহিমা ক্লিন মাই রুম, এরকম। স্যার। আচ্ছা, আশরাফুল ইসলাম শুভ। জি স্যার। স্যার আমার কোয়েশ্চেন ছিল এটা যে কাউকে যখন আমরা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তখন তার অনুমতি নেওয়ার জন্য আমরা আহ, আমরা ইংলিশে বলি ক্যান আই আস্ক অথবা মে আই আস্ক। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কোনটা স্যার বেশি অ্যাপ্রোপ্রিয়েট? মে, মেয়েটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি পলাইটনেস প্রকাশ করে। কোন স্যার জায়গায় নাকি কেন? স্যার? হ্যাঁ, কেন এটা মেটা এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এটা নিয়ম। এটা বেশি পলাইটনেস এক্সপ্রেস করে, এটাই হচ্ছে গ্রামারের নিয়ম। ক্যান হচ্ছে, ক্যান মূলত পারা অর্থে, অ্যাবিলিটি অর্থে ব্যবহৃত হয়। বাট মে হচ্ছে একটা অব্লিগেশন রিলেটেড ভার্ব। মে অপটাটিভ সেন্টেন্সে উইশ বা ডিজায়ার অর্থে, হোপ অর্থে মেটাকে ব্যবহার করা যায়। অর্থাৎ মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। মে ইউর বার্থডে উইল কাম এগেইন, তোমার জন্মদিনটা আবার ফিরে আসুক বা আসবে। অথবা আপনার এই যে মে ইউ লিভ লং, এই যে সেন্টেন্স গুলো আমরা বলি অপটাটিভ বা অব্লিগেশন অর্থে, এই জায়গাটা মেনটেন করে আপনি যদি অনুমতি দেন, ক্যানের ব্যবহার ওইভাবে হয় না। ক্যানের ব্যবহার হয় না, মেয়ের পরিবর্তে ইভেন লেটের ব্যবহারও করা যায় অনুমতি দেওয়ার ক্ষেত্রে। কিন্তু ক্যানটা মূলত রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ, পারমিশন, অনুমতি অ্যান্ড সাজেশন, এই জায়গায় ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। এটা আমি দেখিয়েছিলাম যখন মডেল ভার্ব আপনাদেরকে শিখিয়েছিলাম। এবং এই জায়গাটাতে স্যার এখানে মূলত, কোড ইউজ করা যায় নাকি স্যার? হ্যাঁ, উড উড এগুলো ফর্মাল মিনিং বা পলাইটনেস ক্রিয়েট করে। ইভেন মেয়েটাও অনেকটা ফর্মাল মিনিংই দেয়, পলাইটনেস মিনিংই ক্রিয়েট করে। ঠিক আছে, স্যার। বিষয়টা হচ্ছে এই। আর আপনাদের একটু বলে রাখি, আমি আপনাদের কনভারসেশন গ্রুপ করে দিব। এখন সেই কনভারসেশন গ্রুপে আপনাদের এক একটা গ্রুপে 30 জন করে থাকবে, এবং সেইখানে আমি আলাদা সেশন নিব। কারো কোনো পার্সোনাল প্রবলেম বা সমস্যা সেখানে শেয়ার করবেন, এবং আপনাদের এই যে টাস্ক গুলো দিচ্ছি সেগুলো সেই গ্রুপটাতে সাবমিট করবেন। গ্রুপটা করে আমি আপনাদের এই মেইন গ্রুপে লিংক দিয়ে দিব। 30 জন জয়েন হয়ে যাওয়ার পর ওই গ্রুপটা অফ করে দিব, অর্থাৎ পার্টিশন করব আমি। অর্থাৎ ওই গ্রুপে রিসেট লিংক করে দিলে আর কেউ জয়েন হতে পারবে না।
তো যারা একটা গ্রুপে অলরেডি জয়েন হয়ে যাবেন, পরের গ্রুপে আর তারা জয়েন হবেন না। নেক্সট 30 জন আরেকটা নতুন গ্রুপে জয়েন হবেন। এইভাবে আমি 5-7টা গ্রুপ করব। আপনারা এখানে যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন, যারা রেগুলারলি ক্লাস করছেন, প্রত্যেকের জন্য আমি এইভাবে এটা করব। আপনাদের যার যে প্রবলেম গুলো থাকবে, এখন থেকে আমি আপনাদের বেশি টাস্ক দিব। এটা আপনারা বুঝতে পারছেন হয়তো গতকালকের ক্লাস থেকে, পজিটিভ ভার্ব থেকে শুরু করে আজকের ক্লাসটাও সেম রিলেটেড, সেম কাইন্ডস অফ সেন্টেন্স প্র্যাকটিসের জন্য আমি এগুলো দিয়েছি। আর কোথায় সাবমিট করবেন? আমি দিব, সেটা করে দিব, হোয়াটসঅ্যাপের গ্রুপ করে দিব, সেখানে আপনারা করবেন। তো এই জায়গাটাতে কম স্টুডেন্ট থাকলে হবে কি, আমারও বুঝতে সুবিধা হবে, একসঙ্গে অত বেশি প্রবলেম হবে না, সবাইকে আমি টেক কেয়ার করে অ্যান্সার গুলো নিতে পারবো বা প্রবলেম গুলো সলভ করতে পারবো। অলরেডি আমরা কিন্তু শুরু করে ফেলছি গতকাল থেকেই প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করা। ঠিক আছে, মানে এখন থেকে আপনাদের কাজটা বেশি করতে হবে। আমি যা যা পড়াবো, যা যা শিখাবো, আপনাদেরও আমার সঙ্গে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এগুলো যদি করতে পারেন, কারণ এখন আমরা মেইন টার্নিং পয়েন্টে আছি। এই জায়গাগুলো বা এই যে ক্লাসগুলো এখন এই টাইমে যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো যদি খুব ভালোভাবে দেখতে পারেন, ভালোভাবে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার আর কোথাও প্রবলেম ফেস করতে হবে না, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাইকে আমি কি বলছি? তো সবাই অ্যাক্টিভ থেকে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করার